এই রে, আজকে যে কাজ শেষ করতে করতে বড্ড রাত হয়ে গেল। এই রাতের বেলায় একা একা রাস্তা দিয়ে হাঁটতে কেমন যেন ভয় ভয় লাগছে। বাবা, কিন্তু কি আর করবার, কাজ শেষ না হলে যে মালিক বাড়িতেও ফিরতে দেয় না। এ কি, কারোর আওয়াজ শুনতে পেলাম মনে হলো। হুম, মনে হয় কেউ লাশ চুরি করতে এসেছে। কয়েকদিন হলো কবরস্থানের লাশ নাকি চুরি যাচ্ছে। যাই তো, ভেতরে গিয়ে দেখি ব্যাপারটা কি। হে কি, এত রাতে দুজন লোক কবরস্থানে কি করছে? কে কে আপনারা? এত রাতে এখানে কি করছেন? এ কি, কথা বলছেন না কেন? হ্যাঁ, ও বুঝেছি, তোরা লাশ চুরি করতে এসেছিস না? দাঁড়া, আমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে আসছি এখনই, দাঁড়া। ইউ বাবা, কি দেখছি আমি? আপনারা আপনারা মানুষ না? ইয়া, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে ক্ষমা করে দিন আমাকে। ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। আমাদের ভোজনের সময় তুই ব্যাঘাত ঘটিয়েছিস, তোর কোনো ক্ষমা নেই। উড়ো বাবা, উড়ো বাবা, ইয়া! ওঠ বাবা, অনেক সকাল হয়েছে যে। হ্যাঁ মা, উঠছি। হ্যাঁ মা, বলো। এত সকাল সকাল কেউ ঘুম থেকে ওঠে? আরে, আজ তোর বিয়ে, তুই কি ভুলে গেছিস? ও হ্যাঁ, তাই তো। আরে, আজ তো আমার বিয়ে। সত্যি মা, আমার একটু মনে নাই, বুঝলে। আচ্ছা বাবা, যা এখন বিয়ের জন্য তৈরি হয়ে নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। তুমি যাও, আমি এখনই তৈরি হয়ে নিচ্ছি। আমি সুজয়, শহরে থেকে লেখাপড়া শেষ করে গ্রামে এসেছি বিয়ে করবার উদ্দেশ্যে। আসলে বিয়ে করবার উদ্দেশ্য বলতে গেলে ভুল হবে। বাবা মায়ের ইচ্ছে যে তাদের বন্ধুর মেয়ে মল্লিকার সাথে বিয়ে দেবে। মল্লিকা দেখতেও বেশ সুন্দরী। ওকে একবার দেখে আমারও বেশ ভালোই লেগেছে। মল্লিকার কথা ভাবতে ভাবতে হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিতেই দেখলাম মল্লিকার কল। আমি কলটা রিসিভ করতেই ফোনের ওই পাশ থেকে রাগী সুরে বলে উঠল, কি ব্যাপার, আমার কল রিসিভ করতে হাতে ব্যথা লাগছিল নাকি? আসলে মানে তা না। তা না তাহলে কি? সেই সকাল থেকে কল দিচ্ছি, কোনো সাড়া শব্দ পাচ্ছি না। আরে, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, তাই টের পাইনি। কি ঘুম রে বাবা তোমার! কানের কাছে মোবাইল বাজছে অথচ টের পাচ্ছ না। আমায় নিয়ে স্বপ্ন? বলি, এত কি স্বপ্ন দেখছিলেন একটু শুনি। হুম, তা তো বলা যাবে না। তবে অনেক রোমান্টিক স্বপ্ন, মানে গভীরের স্বপ্ন। ধুর, আপনিও না। আচ্ছা শুনুন, যে জন্য কল দিচ্ছি, বাবা বলছে তাড়াতাড়ি আসতে। আসলে রাত হয়ে গেলে অনেক বিপদ। রাত হলে বিপদ মানে?
ঠিক বুঝলাম না। আমাদের গ্রাম থেকে যাওয়ার রাস্তায় একটা বড় কবরস্থান দেখছেন? হুম, তা দেখেছি। ওই কবরস্থানের পাশ দিয়ে নতুন বিয়ে করে রাতের বেলা বউ নিয়ে গেলে তাকে ভূতে ধরে, এমনটাই মা বাবা বলছিল। আরে রাখো তো যত দুনিয়ার আজব কথা। হেৎ, ভূত বলে কিছু হয় নাকি? যত সব। হয় হয় মশাই, আপনি শহরে থেকেছেন তাই আপনি বুঝবেন না। আচ্ছা, এখন ফোন রাখছি, মা ডাকছে। এই বলে মল্লিকা ফোনটা কেটে দিল। আমি ফোনটা বিছানার উপর রেখে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি মা আর বাবা কিছু নিয়ে আলোচনা করছে। আমি হাঁটতে হাঁটতে তাদের কাছে এগিয়ে গেলাম। কি হয়েছে বাবা, তোমরা কাকে নিয়ে আলোচনা করছো? আর বলিস না বাবা, ওই পাড়ার হরিকে জিনে ধরেছে। আর রাতে গোপাল আর কানাই কবরস্থানের পাশ দিয়ে আসছিল। হঠাৎ দেখে কবরস্থানের মধ্য থেকে কারোর চিৎকারের আওয়াজ ভেসে আসছে। তাই দেখে গোপাল আর কানাই সেদিকে এগিয়ে যায়, আর গিয়ে দেখে আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ওরে বাবা, ভূত ভূত ভূত, চল চল পালাই। আরে আমরা যদি এখান থেকে পালাই তাহলে হরিকে তো ওরা মেরে ফেলবে, আর আমরা যদি না পালাই তাহলে ভূত আমাদেরও মেরে ফেলবে। ওরে বাবা! আরে দেখছিস না আমার হাতে আগুন আছে, কোনো জিন ভূত আগুনের কাছে আসতে পারে না। আগুন দেখলে পালায়, তুই চল না। বেঁচে গেলি হরি, তুই বেঁচে গেলি আজ, তোর কপাল ভালো। ওঠ হরি ওঠ, আর দ্রুত এখান থেকে চল, দ্রুত চল। গোপাল, পা চালিয়ে চল, জিনে যে আক্রমণ করছে। ওরে চল 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 চল। আরে এসব কি বলছো বাবা, এসব কিছু হয় নাকি? তোমরাও না এখনো ভূত পেতনি নিয়ে পড়ে আছো। হয় রে বাবা হয়, তুই কখনো দেখিসনি তো তাই বিশ্বাস করিস না। তবে যেদিন তোর সামনে পড়বে সেদিন ঠিক বুঝতে পারবি। কি সব বলছো তুমি? ওপরওয়ালার কাছে বলো আমাদের ছেলের সামনে কখনো যেন ওইসব কিছু না আসে। হ্যাঁ গো হ্যাঁ, এবার যাও, তাড়াতাড়ি বিয়ের সব কিছু গুছিয়ে নাও। আমি একটু বাজার থেকে ঘুরে আসছি। এই বলে বাবা বাজারের দিকে চলে গেল। বাবার মুখে এমন কথা শুনে আমার কেমন যেন বিশ্বাস হচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম একবার হরি কাকুর সাথে দেখা করে আসি। বাবা যা বলল তা কি আসলেই সত্যি? এই ভেবে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে হরি কাকুর বাড়ির সামনে যেতে দেখি হরি কাকুর বাড়িতে অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। এ কি, হরি কাকুর বাড়িতে এত লোকজন? যাই তো, গিয়ে দেখি বিষয়টা কি। এই বলে হরি কাকুর বাড়ির মধ্যে যাই। গিয়ে দেখি হরি কাকু বারান্দায় শুয়ে আছে। কাকিমা পাশে বসে চিন্তা করছে, আর একটা লোক হরি কাকুর পাশে বসে কি সব বলছে। এসব কি হচ্ছে এখানে? কালকে রাতে হরিকে জিনে ধরেছে, তারপর থেকে হরির শরীরটা খারাপ। আরে শরীর খারাপ হলে হাসপাতালে নিয়ে যান, এভাবে ফেলে রেখেছেন কেন এখানে? এই রোগ কোনো ডাক্তার ভালো করতে পারবে না, একে যে জিনে ধরেছে। আরে আপনারাও না এখন এসব ভূত প্রেতের গল্প বিশ্বাস করেন?
এমন কথা বলতেই হরি কাকুর পাশে বসে থাকা লোকটা রাগী স্বরে বলে উঠল, এই মূর্খ বালক, তুই বিশ্বাস করছিস না যে জিনভূত আছে? না, আমি আপনাদের কথা একদম বিশ্বাস করি না। আপনাদের এসব কার্যকলাপ আমার একদম ভালো লাগে না। আসছে, ও আসছে। হঠাৎ লোকটা হাসতে শুরু করলো। সাথে সাথে আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। শুরু হলো প্রচণ্ড বেগে বাতাস। বাতাসে গাছের ডাল ভেঙে পড়তে শুরু করলো। এমন সময় দূরে লক্ষ্য করে দেখলাম একটা ধুলোর ঝড় ঘুরতে ঘুরতে এই দিকেই আসছে। ধুলোর ঝড়টা হরিকাকুর বাড়িতে আসবার সাথে সাথে হঠাৎ উধাও হয়ে গেল। এমন দৃশ্য দেখে সকলে যে যার মতো ভয়ে পালিয়ে যেতে থাকলো। কিছুক্ষণের মধ্যে হরিকাকুর বাড়ি লোকশূন্য হয়ে গেল। থাকবার মধ্যে থাকলাম আমি, ওঝা আর হরিকাকু। শুরু হলো বৃষ্টি। আমি দৌড়ে হরিকাকুর বারান্দায় উঠে এলাম। তারপর হরিকাকুর দিকে তাকিয়ে দেখি হরিকাকু উঁচু হয়ে বসে আছে। আরে, এটা কি করে সম্ভব? একটা মানুষ এইভাবে কোনো কিছু সাহায্য ছাড়া উঁচু হয়ে বসে থাকতে পারে? পারে পারে, সবই পারে ওরা। ওদের দ্বারা অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। এমনটা বলতেই হরিকাকুর হঠাৎ চোখ খুলল। চোখ দুটো ছিল লাল টকটকে। মনে হচ্ছিল চোখের ভেতর থেকে রক্ত বের হয়ে আসবে। কে কে আমাকে ডেকেছে? আমি ডেকেছি তোদের। তোরা এই মানুষটাকে এইভাবে মরার মতো করে রেখেছিস কেন? এর দোষ আছে। ও আমাদের ভোজন করবার সময় ভোজনের ব্যাঘাত ঘটিয়েছে। তাই বলে তোরা এই মানুষটাকে মেরে ফেলবি? ও যে অন্যায় করেছে তাতে ওকে শাস্তি তো পেতেই হবে। আর শোন, তোকে বলছি, তুই এখান থেকে চলে যা। তুই কিচ্ছু করতে পারবি না আমাদের। তাই নাকি? তবে দেখ আমি কি করতে পারি। এই বলে লোকটা তার ঝোলার মধ্য থেকে একটা ঝাড়ু বের করলো। তারপর কি যেন বলতে থাকলো আর হরিকাকুর শরীরে আঘাত করতে শুরু করলো। আমার আমার ব্যথা লাগছে, আমাকে আর মারবেন না। ব্যথা লাগবার জন্যই তো তোকে মারছি রে। এই বলে আবার মন্ত্রপাঠ করতে শুরু করলো আর মারতে শুরু করলো। হঠাৎ হরিকাকু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। হ্যাঁ, এবারে শয়তানটা গেছে, আর কোনো ভয় নেই। আমি এমন দৃশ্য দেখে চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। এইসব কি করে সম্ভব? আমি আর কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসি। বাবা, সন্ধ্যা তো লেগে গেছে। এবার তোমরা রওনা দাও। যেতে যেতে তো অনেক রাত হয়ে যাবে। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করবেন না। আমি মল্লিকার খেয়াল রাখব। আরে নিধিরাম, তুই কোনো চিন্তা করিস না। মল্লিকা মা আমার বাড়িতে নিজের মেয়ের মতোই থাকবে। সে বিশ্বাস আমার আছে রে। তোরা যে আমার মেয়েকে অনেক সুখেই রাখবি আমি জানি। নে নে, আর দেরি করিস না, এবার রওনা দে। শেষমেশ আমাদের বিয়েটা সম্পন্ন হলো বলো।
তা যা বলেছ, তবে আমার না খুব ভয় হচ্ছে। আরে কিসের ভয়, আমি আছি তো। সামনে তো সেই কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়ে যে যাওয়াটা অনেক ভয়ের। আরে কি যে বলো না। আমি আর মল্লিকা দুজন গরুর গাড়ির মধ্যে বসে গল্প করছিলাম, এমন সময় একটা বজ্রপাতের শব্দ কানে আসলো। এটা এটা কিসের শব্দ ছিল? ভয় নেই বৌমা, আকাশে প্রচুর মেঘ হয়েছে তো, মনে হচ্ছে বৃষ্টি হবে। গাড়োয়ানের কথা শুনে বেশ অবাক হলাম। কিছুক্ষণ আগেও আকাশটা দেখলাম পরিষ্কার, আর এক মুহূর্তের মধ্যে আকাশে মেঘ হয়ে গেল। এমনটা ভাবতে ভাবতে বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির মধ্য দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল। গাড়িটা চলতে চলতে কবরস্থানের পাশে আসতেই হঠাৎ গরুর গাড়িটা দাঁড়িয়ে পড়ে। এই হাট 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 হুরর, এই যা বলছি যা। এই পোড়ামুখী দল, এখানে তোদের দাঁড়াতে হলো? এই যা বলছি যা। দেখো না বাপু, গরু যেন হাঁটছে না। এবার কি হবে? আমার যে খুব ভয় হচ্ছে। তুমি ভয় পেও না, আমি তো আছি। আমি থাকতে তোমার কিছুই হবে না। হঠাৎ এমনভাবে গরুর গাড়িটা থেমে গেল কেন কিছুই বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর গাড়িটা আবার চলতে শুরু করলো, কিন্তু মল্লিকার মুখে কোনো কথা ছিল না। ভাবলাম মল্লিকা হয়তো ভয়ে চুপ করে আছে, এই জন্য আমিও কিছু বললাম না। হে কি, মল্লিকা কোথায় গেল? মল্লিকা, মল্লিকা! মাঝরাতে আমার ঘুম ভাঙতেই দেখি মল্লিকা আমার পাশে নেই। অনেক ডাকাডাকি করবার পর মল্লিকার কোনো সাড়া শব্দ না পেয়ে বিছানা থেকে নেমে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখি মল্লিকা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বাইরে চলে যাচ্ছে। এ কি, মল্লিকা এত রাতে কোথায় যাচ্ছে? আর কোনো কিছু না ভেবে আমিও বাইরে চলে আসি আর মল্লিকার পেছু পেছু হাঁটতে শুরু করি। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি মল্লিকা কবরস্থানের দিকে যাচ্ছে। আমি কবরস্থানের দিকে ভালো করে তাকিয়ে দেখি সেখানে আরো কিছু লোক সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। মল্লিকা তাদের সাথে কি যেন কথা বলতে শুরু করলো। আমি সামনে এগিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে মল্লিকার কথা শোনবার চেষ্টা করলাম। আমার আসতে আজ দেরি হয়ে গেল, আমাকে ক্ষমা করে দিবেন আপনারা। চলো, আমাদের ভোজের সময় হয়ে গেছে। আজ তুমি তোমার নিজ হাতে আমাদের ভোজ দেবে। হ্যাঁ হ্যাঁ, চলুন। এসব কি বলছে মল্লিকা? আর ওরাই বা কারা? এই বলে আমি কবরস্থানের কাছে এগিয়ে যাই। গিয়ে দেখি সারিবদ্ধভাবে কিছু লোক বসে আছে। এই সব দৃশ্য দেখে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। আর মল্লিকাই বা ওদের এইভাবে ভোজ খাওয়াচ্ছে কেন? কি সম্পর্ক আছে ওদের সাথে? এইসব কিছুই ভাবছিলাম এমন সময় একটা পিঁপড়ে কামড় দেয়। উফ, ওরে বাবা! আমি চিৎকার করে উঠতেই মল্লিকা আমার দিকে ফিরে তাকায়। মল্লিকার চেহারা দেখেই আমি ভয় পেয়ে যাই। মল্লিকার চেহারাটা একটা ভয়ঙ্কর পিশাচের রূপ।